বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর নবম অধ্যায় পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাস আসলে একজন গণিতবিদ, তিনি একজন দার্শনিক ছিলেন। তো আমরা তার সম্পর্কে কিছু জানব। এরপরে তিনি যে তত্ত্ব দিয়েছেন সেই তত্ত্ব সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর গ্রিক দার্শনিক পিথাগোরাস সমকোণী ত্রিভুজের একটি বিশেষ বৈশিষ্ট্য নিরূপণ করেন। সমকোণী ত্রিভুজের এ বৈশিষ্ট্য পিথাগোরাসের বৈশিষ্ট্য বলে পরিচিত। পিথাগোরাসের এই উপপাদ্যের মূল যে বিষয় তত্ত্বটা সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ ভিত্তিক, অর্থাৎ সমকোণী ত্রিভুজ নিয়েই তিনি এই তত্ত্বটি মূলত ব্যাখ্যা করে থাকেন এবং তার এই তত্ত্বটি ত্রিকোণমিতিক অনুপাত, অভেদ এবং মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যাপকভাবে ক্রিয়াশীল এবং সার্ভেইংয়ের ক্ষেত্রে অর্থাৎ ভূমি জরিপের ক্ষেত্রে, ভূমি পরিমাপের ক্ষেত্রেও তিন কোণাকৃতি এবং একাধিক ভুজ বিশিষ্ট ভূমি পরিমাপের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যটি ব্যবহার করা হয়ে থাকে। তো সর্বোপরি বলা যায় যে পিথাগোরাসের এই উপপাদ্যটি আমাদের গণিত শাস্ত্রে ব্যাপকভাবে কার্যকরী। বিষয়টি খুবই সহজ এবং সাবলীল। আমরা সুন্দর পরিবেশে সুন্দরভাবে এটি ব্যাখ্যা করব। সমকোণী ত্রিভুজের এ বৈশিষ্ট্য পিথাগোরাসের বৈশিষ্ট্য বলে পরিচিত। বলা হয় পিথাগোরাসের জন্মের আগে মিশরীয় ও ব্যাবিলনীয় যুগেও সমকোণী ত্রিভুজের এ বৈশিষ্ট্যের ব্যবহার ছিল। এ অধ্যায়ে আমরা সমকোণী ত্রিভুজের এ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। সমকোণী ত্রিভুজের বাহুগুলো বিশেষ নামে পরিচিত, অর্থাৎ সমকোণী ত্রিভুজের যে বাহুগুলো আছে সেগুলোকে আমরা সাধারণত বলে থাকি ভূমি, অতিভুজ, লম্ব, এরকম। কিন্তু এই কোণের সাপেক্ষে এর আবার শাস্ত্রীয় নামগুলো একটু ভিন্ন। যেটাকে আমরা লম্ব বলে থাকি সেটাকে সাধারণত বিপরীত বাহু, আবার যেটাকে আমরা অতিভুজ বলে থাকি তাকে আবার যেটাকে আমরা ভূমি বলে থাকি এটা সন্নিহিত বাহু, যেটাকে লম্ব ওটাকে বিপরীত বাহু। এইভাবে কোণের সাপেক্ষে নামের পরিবর্তন হয়। তো সেই পরিবর্তনটি আমরা কোথায় দেখব? সেই পরিবর্তনটি আমরা পাবো ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে। ত্রিকোণমিতিক যে মান নির্ণয় করা হয়, মানের ক্ষেত্রে এটি তখন বিশেষভাবে ব্যবহার করা হয়। খুবই মজাদার। এবং আমরা যে মুখস্থ করি যে সাইন 30 ডিগ্রি সমান সমান এত, 45 ডিগ্রি সমান সমান এত, 0 ডিগ্রি সমান সমান এত, এগুলো আসলে মুখস্থর বিষয় না। শুধুমাত্র এই পিথাগোরাসের ট্রিক্সটা যদি মাথায় থাকে তাহলে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি প্রত্যেকটি অনুপাত এর মান নির্ণয় করা সম্ভব। শুধুমাত্র মাথায় ওই জিনিসটা আমাদের সংরক্ষণ করে রাখতে হবে। যাই হোক, কথা নাতি দীর্ঘ। সমকোণী ত্রিভুজের বাহুগুলো বিশেষ নামে পরিচিত। এই বাহুগুলো একটা বিশেষ নাম গ্রহণ করবে, আমরা সেগুলো দেখব। সমকোণের বিপরীত বাহু অতিভুজ এবং সমকোণ সংলগ্ন বাহুদ্বয় ভূমি ও উন্নতি। তো এই বইতে যেটা করা হয়েছে, সমকোণের বিপরীত বাহুকে কি বলা হয়েছে? অতিভুজ বলা হয়েছে। আর সমকোণ সংলগ্ন বাহুদ্বয় একটাকে বলা হচ্ছে ভূমি, একটাকে বলা হচ্ছে ভূমি, অর্থাৎ যেটা আনুভূমিক থাকবে, হরাইজন্টাল। একটা হচ্ছে হরাইজন্টাল রো, আনুভূমিক সারি, আর ভার্টিক্যাল কলাম, উল্লম্ব রেখা বা কলাম। এই উন্নতি যেটাকে আমরা লম্ব বলে সাধারণত আখ্যায়িত করে থাকি এই নতুন বইয়ের আলোকে। বর্তমান এ অধ্যায়ে তিনটি বাহুর দৈর্ঘ্যের মধ্যে যে সম্পর্ক রয়েছে সে বিষয়ে আলোচনা করা হবে। তো অধ্যায় শেষে শিক্ষার্থীরা জানতে পারবে পিথাগোরাসের উপপাদ্য যাচাই ও প্রমাণ করতে পারবে। ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ত্রিভুজটি সমকোণী কিনা যাচাই করতে পারবে। পিথাগোরাসের সূত্র ব্যবহার করে সমস্যার সমাধান করতে পারবে। ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ত্রিভুজটি সমকোণী কিনা যাচাই করতে পারবে। এটা খুবই মোস্ট একটা ইম্পর্টেন্ট বিষয়, কারণ বাহু ধরে
সমকোণী ত্রিভুজ নির্ণয় করা। এটা সম্পূর্ণ মানের উপরে নির্ভর করবে। তো সমকোণী ত্রিভুজ, আসলে সমকোণী ত্রিভুজটা কি এটা আমাদের জানতে হবে। আমরা জানি যে ত্রিভুজকে সাধারণত দুইটি শ্রেণীতে বিভক্ত করা হয়, একটি হচ্ছে বাহুভেদী ত্রিভুজ, আরেকটি হচ্ছে কোণভেদী ত্রিভুজ। বাহুভেদী ত্রিভুজ তিন প্রকার: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। আবার কোণভেদেও ত্রিভুজ তিন প্রকার: সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ। তো এখানে সমকোণী ত্রিভুজ অর্থাৎ একটা সাইড নিয়ে এখানে কাজ করা হবে সমকোণী ত্রিভুজের সাপেক্ষে। এই জন্য সমকোণী ত্রিভুজটি আমাদের এখানে ব্যাপকভাবে জানতে হবে। সমকোণী ত্রিভুজটা কি? যেই ত্রিভুজের অন্তর্ভুক্ত একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। একটি কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে অপর দুইটি কোণ মিলে 90 ডিগ্রি হবে, অর্থাৎ টোটাল ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে পাই বা 180 ডিগ্রি বা দুই সমকোণ। এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ এসিবি। এখানে বইয়ের ভাষায় যদি আমরা দেখি যে একটা ত্রিভুজ নেওয়া হয়েছে এ বি সি, বা এখানে বৃহৎভাবে যেটা আমাদেরকে সবসময় মাথার মধ্যে সেভ রাখতে হবে যে আমরা যেই কোণ নিয়ে কথা বলবো সেই কোণ যে বিন্দুতে আছে সেই বিন্দুর নামকরণ চিহ্ন মাঝে বসাতে হবে। যেমন কোণ এসিবি, যদি আমি সি কোণকে ইন্ডিকেট করি তাহলে এখানে সিকে মাঝ বরাবর আনতে হবে। তাহলে কোণ এসিবি, দ্যাট মিন্স আমি সি কোণকে ইন্ডিকেট করছি। যদি বলা হয় কোণ এ বি সি, তাহলে বুঝতে হবে যে আমি বি কোণ নিয়ে কাজ করছি। যদি বলা হয় যে আমি এ কোণ নিয়ে কাজ করছি তাহলে বলতে হবে বি এ সি অর সি এ বি। যেটাই বলি না কেন মাঝে যে বর্ণটি থাকবে সেই বর্ণটি যেই কোণে অবস্থিত সেই কোণটি ধর্তব্য হবে। এবিসি সমকোণী ত্রিভুজ, এর কোণ এসিবি একটি সমকোণ। সুতরাং এ বি ত্রিভুজটির অতিভুজ। তাহলে এ বি এই বাহুটি ত্রিভুজটির অতিভুজ। চিত্রে ত্রিভুজটির বাহুগুলোকে নামকরণ করা হয়েছে এ বি সি দ্বারা। কাজ: একটি সমকোণ আঁকতে হবে এবং দুইটি বাহুর উপর যথাক্রমে 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার দূরত্বের দুইটি বিন্দু চিহ্নিত করতে হবে। বিন্দু দুইটি যোগ করে সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য পরিমাপ করতে হবে, দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হয়েছে কিনা। এখানে লক্ষ্য করি 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান 5 স্কোয়ার, অর্থাৎ দুই বাহুর দৈর্ঘ্য পরিমাপের বর্গের যোগফল অতিভুজের পরিমাপের বর্গের সমান। দুই বাহুর দৈর্ঘ্য পরিমাপের বর্গের যোগফল এই পর্যন্ত। অর্থাৎ এই বইয়ের ভাষায় যদি আমি বলতে চাই তাহলে ভূমি আর হচ্ছে উন্নতি, ভূমি আর উন্নতি এই দুইটি বাহু যদি আমি বর্গ করি এর যোগফল অতিভুজের উপর, অর্থাৎ এই সির উপর অতিভুজের উপর পরিমাপের বর্গের সমান হবে। সুতরাং এ বি সি দ্বারা নির্দেশিত ত্রিভুজের ক্ষেত্রে সি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা পিথাগোরাসের উপপাদ্যের মূল প্রতিপাদ্য। এই উপপাদ্যটি বিভিন্নভাবে প্রমাণ করা হয়েছে, এখানে কয়েকটি সহজ প্রমাণ দেওয়া হলো। পিথাগোরাসের উপপাদ্য